আসসালামু আলাইকুম। গ্রিন ফিউচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আশা করি পুরো আলোচনা আমাদের সঙ্গেই তোমরা থাকবা। তো আমরা এখন উক্ত অধ্যায়টি দেখি। উক্ত অধ্যায়টির নাম জীবন এবং পাঠ। তো এই জীবন এবং পাঠের যদি আমরা বলি যে এখানে জীববিজ্ঞানের বেসিক জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে জীববিজ্ঞান কী, জীববিজ্ঞান শব্দটি কে প্রবর্তন করেন, পাশাপাশি জীববিজ্ঞানকে কয়টি শাখায় ভাগ করা যায়, প্রধান শাখা কী কী, এই বিষয়গুলোই মূলত আমরা এখানে আলোচনা করব। এখন আমরা আসি সাধারণত জীববিজ্ঞানকে কয়টি শাখায় ভাগ করা যায়। জীববিজ্ঞানকে প্রধানত দুইটি শাখা ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং অন্যটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো এই প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানের মূল যে বিষয়, সেই কনসেপ্ট সম্পর্কে আমরা একটু আইডিয়া জানি। সেটা হচ্ছে সাধারণত জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হয় উদ্ভিদবিদ্যা, এবং জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী নিয়ে, বিশেষ করে যারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, তাদের বিষয় নিয়ে সাধারণত এই প্রাণীবিদ্যায় আলোচনা করা হবে। এখন যদি আমরা দেখি যে এই জীববিজ্ঞান শব্দটি কোন ভাষা থেকে এসেছে। জীববিজ্ঞান শব্দটি এই গ্রিক শব্দ থেকে এসেছে। তো গ্রিক শব্দ বায়োস অর্থ লাইফ এবং লগস শব্দের অর্থ জ্ঞান। সুতরাং বায়োলজি শব্দের অর্থ সাধারণত জীবন নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকেই বলা হবে বায়োলজি। এখন আমরা আসি যে জীববিজ্ঞানের বিভিন্ন ধরনের যে শাখা রয়েছে সেই শাখাগুলোর মধ্যে। তো জীববিজ্ঞানের প্রধান শাখা ছাড়াও আরও কয়েকটি শাখা আছে, বিশেষ করে ভৌত শাখা এবং অন্যটি রয়েছে ফলিত শাখা। তো ভৌত শাখা কি? সাধারণত জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটাকে বলা হবে ভৌত জীববিজ্ঞান। এখন ভৌত জীববিজ্ঞানকে সাধারণত আমরা 11টি ভাগে ভাগ করেছি। তো এই 11টি ভাগ নিয়ে আমি তোমাদেরকে মোটামুটি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যাই, আমরা দেখি অঙ্গসংস্থান বিদ্যা। এই অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি কী? সাধারণত জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন এবং বিভিন্ন ধরনের গাঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হবে হয় মরফোলজি বা অঙ্গসংস্থান। এখন এই অঙ্গসংস্থানকে আবার দুইটি অংশে ভাগ করা যায়। একটি বাহ্যিক অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি, অন্যটি ইন্টারনাল মরফোলজি বা অন্ত অঙ্গসংস্থান। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় সাধারণত যে মরফোলজিতে জীবের বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, এবং জীবের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা হলে তাকে বলা হবে ইন্টারনাল মরফোলজি। নাম্বার টুতে যদি আসি, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। এই শ্রেণীবিন্যাসবিদ্যার জন্য সাধারণত কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এবং তোমাদের জেনে রাখা ভালো যে এই ট্যাক্সোনমি নিয়ে কিন্তু উপর ক্লাসে একটি সাবজেক্টই রয়েছে। তো এই ট্যাক্সোনমির যে বিষয়গুলো সেটা হচ্ছে সাধারণত এই পৃথিবীতে প্রায় 15 লক্ষ উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। এই 15 লক্ষ উদ্ভিদ এবং প্রাণীর নাম বা তাদের পুরো বিষয়টা কোনো ব্যক্তির পক্ষে মনে রাখা সম্ভব নয়। এই জন্য ট্যাক্সোনমির মাধ্যমে কিছু নিয়ম ফলো করে সাধারণত উদ্ভিদ এবং প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করা হয়। তো এই জীববিজ্ঞানের যে শাখায় সাধারণত শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হবে তাকেই বলা হয় ট্যাক্সোনমি। নাম্বার থ্রিতে যদি আসি, সেটা হচ্ছে শরীরবিদ্যা বা ফিজিওলজি। শরীরবিদ্যা কি? সাধারণত জীবের যে শাখায় বা বিজ্ঞানের যে শাখায় রেশনতন্ত্র, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, অর্থাৎ বিভিন্ন ধরনের যে তন্ত্রীয় সিস্টেমগুলো আছে বা তন্ত্রীয় বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সাধারণত শরীরবিদ্যার আলোচ্য বিষয়। নাম্বার 4, হিস্টোলজিতে যদি আমরা বলি, সাধারণত কলাতত্ত্ব অর্থাৎ কলা নিয়ে বা বিভিন্ন ধরনের, আমরা যদি বলি যে টিস্যু নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, তাকেই বলা হবে হিস্টোলজি। অর্থাৎ হিস্টোলজির আলোচ্য বিষয় হচ্ছে টিস্যু তত্ত্ব বা কলাতত্ত্ব নিয়ে আলোচনার উক্ত বিষয়। এখন আসি ভ্রূণবিদ্যা বা ইমব্রায়োলজি বলতে বোঝায় সাধারণত বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন ধরনের জীবের উৎপত্তি, শুক্রাণু ডিম্বাণুর গঠন এবং প্রজনন ইত্যাদি বিষয় নিয়ে সাধারণত এই ভ্রূণবিদ্যায় বা ইমব্রায়োলজিতে আলোচনা করা হয়। নাম্বার 6, কোষবিদ্যা। সাধারণত কোষ কি, এই জিনিসটা আমরা অনেকেই জানি। জীবদের গঠন এবং কাজের একককেই বলা হয় কোষ। এখন আমরা যদি বলি কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যায় সাধারণত কোষের গঠন, কোষের ডেফিনেশন বা সংজ্ঞা এবং কোষ বিভাজন, এই সকল বিষয় সাধারণত আলোচনার মূল বিষয় হলো কোষবিদ্যা। নাম্বার 7, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এখন আমাদের জানতে হবে বংশগতি কী।
বংশগতি হলো সাধারণত পিতামাতা থেকে বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হয়, এই প্রক্রিয়াকেই বলা হয় বংশগতি বা জেনেটিক্স। তো যেখানে সাধারণত এই জীবের বিভিন্ন ধরনের ক্রমবিকাশ, বিশেষ করে এই বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যগুলো স্থানান্তর হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোই সাধারণত এই বংশগতিবিদ্যায় বা জেনেটিক্সে আলোচনা করা হয়। তোমরা উপর ক্লাসে উঠলে জানতে পারবা যে এই জেনেটিক্স নিয়ে একটি পূর্ণাঙ্গ সাবজেক্ট রয়েছে এবং আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই জেনেটিক্স আলাদা একটি সাবজেক্ট আছে এবং এখানে ভালো ভালো স্টুডেন্টরা এই সাবজেক্টে পড়ে থাকে। এখন নাম্বার 8-এ আসি, বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। ইভলিউশন জিনিসটা কি? তোমরা হয়তো অনেকেই জানো যে সাধারণত আমরা বিভিন্ন সময় বলে থাকি যে মানুষে একসময় বানর ছিল, একসময় মানুষেরও লেজ ছিল, পরবর্তীতে এই লেজের পরিবর্তনের মাধ্যমে লেজ সাধারণত মানব শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে মানুষের আকার ধারণ করছে। কিন্তু এই কথাটা সাধারণত মূল যেখানে আলোচনা করা হয় বা এই ধরনের কথা যেখানে আলোচনা করা হয় সেটাকেই বলা হয় ইভলিউশন, অর্থাৎ জীবের ক্রমবিকাশ, জীবের উৎপত্তি এবং জীবের বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আলোচ্য বিষয়ই হচ্ছে এই ইভলিউশন বা বিবর্তনবিদ্যা। এখন আমরা যাব নাম্বার 9, বাস্তুতন্ত্রবিদ্যা বা ইকোলজি। ইকোলজি কি? আমরা জানি প্রত্যেকটা জীবই সাধারণত একটা নির্দিষ্ট পরিবেশে বসবাস করে এবং সেই পরিবেশেই সাধারণত সে বড় হয় এবং সেই পরিবেশ তার নিজের অনুকূল হিসাবে সে বেঁচে থাকে, সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে। তো আমরা এই ইকোলজি বা বাস্তুতন্ত্র নিয়ে সাধারণত কোনো জীব যদি নির্দিষ্ট পরিবেশে বসবাস করার মাধ্যমে নিজের জীবনকে সিকিউরিটি এবং নিজের প্রজননকে বংশ পরম্পরায় যদি বিস্তার লাভ করার জন্য উপযোগী মনে করে এবং সেখানেই সাধারণত আমরা মনে করি একটি উদ্ভিদ বা প্রাণীর জন্য একটি বাস্তুতন্ত্র বা একটা ইকোসিস্টেম গড়ে উঠতে পারে। অ্যাজ লাইক হইতে পারে যদি আমরা বলি যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে, এটা কিন্তু সাধারণত বর্তমান সময় লোকালে পাওয়া যায় না। সুন্দরবনে গোলপাতা পাওয়া যায়। সুন্দরবনে যে সাধারণত বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ ট্রি যেগুলো আছে এগুলো পাওয়া যায়। তো ওদের ওখানে এক ধরনের সোসাইটির মাধ্যমে বা এক ধরনের একটা কমিউনিটির মাধ্যমে ওই ধরনের উদ্ভিদ বা প্রাণী ওই নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যাবে এবং এটাও কিন্তু এক ধরনের আমরা যদি বলি বাস্তুতন্ত্রবিদ্যা বা ইকোলজি। অ্যান্ডোক্রাইনোলজি হচ্ছে সাধারণত আমরা জানি মানব দেহে বা বিভিন্ন ধরনের প্রাণী দেহে হরমোন থাকে। এই হরমোন নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে সেটাকেই বলা হয় অ্যান্ডোক্রাইনোলজি বা আমরা যেটাকে বলতেছি হরমোন বিদ্যা। নাম্বার 11, জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। আমরা জানি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী পাওয়া যায়। পৃথিবীর সমস্ত উদ্ভিদ এবং প্রাণী দেখা যায় একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় না, এটা এক একটা অঞ্চলের এক এক ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বিস্তার লাভ করে থাকে। উদাহরণ হিসাবে যদি আমি বলি যে ক্যানগারু কিন্তু আমাদের বাংলাদেশে বা এশিয়া মহাদেশে পাওয়া যায় না, এগুলো অস্ট্রেলিয়া মহাদেশে বিশেষ করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সকল অঞ্চলেই পাওয়া যায়। পেঙ্গুইন সাধারণত বরফ আচ্ছাদিত অঞ্চলে পাওয়া যায় বা এই ধরনের কিছু জীব পাওয়া, কিন্তু সেগুলো কিন্তু এই নর্মালি এই আমাদের মতো টেম্পারেচার বা মধ্যপ্রাচ্য এখানে পাওয়া যায় না। তো এই যে দেখা যায় যে এক একটা প্রাণী তার বসবাসের উপযোগী মনে করে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে এবং সেখানে সেই উদ্ভিদ বা প্রাণীর বিস্তার লাভ করে থাকে। তো সাধারণত বিজ্ঞানের যে শাখায় এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণীর সাধারণত বিস্তার, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিস্তার বা এবং কোথায় কোন প্রাণী পাওয়া যায় এই সকল বিষয় নিয়েই সাধারণত এই বায়োজিওগ্রাফি বা জীবভূগোল আলোচনা করা হয়। এখন যদি আমরা যাই যে ফলিত জীববিজ্ঞান, এই ফলিত জীববিজ্ঞানে সাধারণত জীববিজ্ঞানের যে শাখায় ব্যবহারিক বিষয়গুলো ফলো করা হয়, বিশেষ করে জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হবে, প্রায়োগিক বিষয়গুলো সাধারণত ডিসকাস করা হবে। এই ডিসকাস করার মাধ্যমেই সাধারণত এই ফলিত জীববিজ্ঞানের বিষয়গুলো আমরা ডিটেলস জানতে পারি। অর্থাৎ ফলিত জীববিজ্ঞান বলতে কি বোঝায়? জীববিজ্ঞানের যে শাখায় জীবের প্রায়োগিক বিষয়, বিশেষ করে ব্যবহারিক বিষয়গুলো আমরা ইমপ্লিমেন্ট বা ব্যবহারিক বিষয়গুলো আমরা জানতে পারি, সেটাকেই বলা হয় ফলিত জীববিজ্ঞান। এখন ফলিত জীববিজ্ঞানের প্রথম পয়েন্টে যদি আমরা আসি সেটা হচ্ছে যে জীবাশ্মবিদ্যা। তো এই জীবাশ্মবিদ্যাটা আসলে কি? জীবাশ্মবিদ্যা তোমরা হয়তো অনেকেই জানো যে পৃথিবীতে একসময় ডাইনোসর ছিল, সেই ডাইনোসর ক্রমবিবর্তনের মাধ্যমে পৃথিবী থেকে এখন হারিয়ে গেছে। তো এছাড়াও দেখা যায় যে আমরা যে বিভিন্ন ধরনের এই যে পেট্রোলিয়াম জাতীয় যে খনিজ সম্পদ, বিশেষ করে ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন এই ধরনের খনিজ সম্পদ ব্যবহার করি, কয়লা, তো এগুলো কিন্তু সাধারণত জীবাশ্ম। অর্থাৎ দেখা যাচ্ছে জীবাশ্ম বলতে বেসিক্যালি আমরা যে জিনিস বুঝি যে অতীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বিবর্তনের মাধ্যমে যদি
সেটা পরবর্তীতে ফিরে পাওয়া যায় বা তার কিছু অংশ যদি পাওয়া যায়, সেই খণ্ডিত অংশকেই সাধারণত আমরা বলি জীবাশ্ম। এবং জীববিজ্ঞানের যে শাখায় এই ধরনের বিভিন্ন ধরনের এই জীব এবং প্রাণীর যে ক্রমবিকাশের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, এই সকল বিষয় বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে সেটাকেই বলা হবে জীবাশ্ম বিদ্যা। যেরকম আমরা যদি বলি রাজকাঁকড়া প্রায় বিলুপ্ত, এই রাজকাঁকড়াও সাধারণত এক ধরনের বিভিন্ন ধরনের জীবাশ্ম হিসাবেই আমরা আখ্যায়িত করি। জীব পরিসংখ্যান বিদ্যা অর্থাৎ বায়োস্ট্যাটিস্টিক্স। এই জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স বলতে কি বুঝো? সাধারণত আমরা জানি পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, কোন অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ আছে, তাদের সংখ্যা কত, এই সকল বিষয়ে সাধারণত বায়োস্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা জানতে পারি। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে জীববিজ্ঞানের সাধারণত আমরা যে আলোচনা করার পূর্বেই বলছি যে এক্ষেত্রে সাধারণত প্রায় 15 লক্ষ উদ্ভিদ এবং প্রাণী আছে। তো এই যে আমি যে সংখ্যাটা বললাম, এই সংখ্যাটাও কিন্তু এই বায়োস্ট্যাটিস্টিক্সের মাধ্যমেই আমরা জানতে পেরেছি। অর্থাৎ বায়োস্ট্যাটিস্টিক্স বলতে বোঝায় জীববিজ্ঞানের যে শাখায় জীবের গণনা, জীবের সংখ্যা এবং জীবের বিভিন্ন ধরনের যে বিস্তার, এই বিষয়গুলো নিয়ে সাধারণত এই জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্সে আলোচনা করা হয়। পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি বলতে বোঝায় সাধারণত বিজ্ঞানের যে শাখায় পরজীবী নিয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে পরজীবী রয়েছে, এই পরজীবী নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে তাকেই বলা হয় প্যারাসাইটোলজি। যেরকম আমরা যদি বলি কৃমি, মাথার উকুন, এগুলোই প্যারাসাইটোলজির অন্যতম উদাহরণ। নাম্বার 4-এ আসি, মৎস্যবিদ্যা বা ফিশারিজ। ফিশারিজ হচ্ছে আমাদের দেশের বা পৃথিবীর, যদি পুরো বিশ্বের কথা বলি, পুরো বিশ্বেরই ফিশারিজ বা এই মৎস্য সম্পদ একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে বর্তমান সময়ে আখ্যায়িত হয়ে আছে। তো এই বিজ্ঞানের যে শাখায় মৎস্য নিয়ে বা মাছ নিয়ে আলোচনা করা হবে, মাছের বিস্তার নিয়ে আলোচনা করা হবে, মাছের বিভিন্ন ধরনের লাইফ সাইকেল নিয়ে আলোচনা করা হবে, তাকেই বলা হবে ফিশারিজ বা মৎস্যবিদ্যা। নাম্বার 5, কীটতত্ত্ববিদ্যা বা এন্টোমোলজি। বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন ধরনের ইনসেক্ট বা পোকামাকড় নিয়ে, বিশেষ করে আর্থ্রোপোডা পর্বের প্রাণী নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় কীটতত্ত্ব বা এন্টোমোলজি। অণুজীববিদ্যা বা আমরা যেটাকে বলি মাইক্রোবায়োলজি। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, বায়োলজি শব্দের অর্থ জীবন, অর্থাৎ যেখানে ক্ষুদ্র জীবন নিয়ে, বিশেষ করে জীববিজ্ঞানের বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রাণী বা বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এই অণুজীববিদ্যায়। কৃষি বিজ্ঞান বা আমরা যেটাকে বলি এগ্রিকালচার সম্পর্কে সবারই কম বেশি কনসেপ্ট আছে। এটাকে সাধারণত আমরা বিভিন্নভাবে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে কৃষি বিজ্ঞানের বিভিন্ন ইমপ্লিমেন্ট বা ব্যবহারিক বিষয়গুলো দেখতে পাই। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় কৃষি নিয়ে আলোচনা করা হবে তাকেই বলা হয় কৃষি বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সার্ভিসেস বা মেডিকেল সায়েন্স আমরা যেটা বলি, এই মেডিকেল সায়েন্স বিশেষ করে যেখানে বিভিন্ন ধরনের রোগের শনাক্ত, রোগের বিস্তার, রোগের চিকিৎসা, এই সকল বিষয় নিয়েই এই চিকিৎসা বিদ্যায় আলোচনা করা হয়। জিন প্রযুক্তি বা যেটাকে আমরা বলি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু বর্তমান সময় বিভিন্ন ধরনের হাইব্রিড উদ্ভিদ এবং প্রাণীদের বিস্তার, এদের বৃদ্ধি, পাশাপাশি এদের বিভিন্ন ধরনের উন্নতি করা সম্ভব হয়েছে এই জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন ধরনের উদ্ভিদের বিকাশ, বিভিন্ন ধরনের উদ্ভিদের উন্নতি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি যেটাকে আমরা বলি, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন ধরনের জীবের, সাধারণত বিভিন্ন ধরনের জীবের যে ফলিত বিষয়গুলো রয়েছে, এই ফলিত বিষয়গুলোই এই বায়োকেমিস্ট্রিতে আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান বা ইনভায়রনমেন্টোলজি, আমরা যেটাকে বলতেছি বর্তমান সময়ে আমাদের এই পুরো বিশ্ব, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার, আমাদের বাংলাদেশও তার মধ্যে অন্যতম, এদেশে কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে কিন্তু পরিবেশ এখন বিপর্যয়ের মুখে। আর সেই হিসাবে আমরা বলতে পারি আমাদের পরিবেশও কিন্তু এখন মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে আছে। তো এই পরিবেশ বিজ্ঞানের মাধ্যমে সাধারণত বিজ্ঞানে এই পরিবেশের বিভিন্ন ধরনের উপাদান, বিশেষ করে আবহাওয়া, জলবায়ু, বিভিন্ন দেশের অবস্থান, এই সকল বিষয় সাধারণত আমরা এই পরিবেশ বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। নাম্বার 11, সামুদ্রিক জীববিজ্ঞান। আমরা জানি পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার সিংহভাগই সমুদ্রে পাওয়া যায়। আর এই সমুদ্রে সাধারণত যে সকল প্রাণী রয়েছে, এই প্রাণী নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে তাকেই বলা হয় সামুদ্রিক জীববিজ্ঞান। নাম্বার 12, বন বিজ্ঞান বা ফরেস্ট্রি বলতে বোঝায় বিজ্ঞানের যে শাখায় বন, বিভিন্ন ধরনের উদ্ভিদ
ইত্যাদি বিশেষ করে বিভিন্ন ধরনের উদ্ভিদের মাধ্যমে যে বনায়নগুলো গড়ে ওঠে তাকেই বলা হয় ফরেস্টোলজি বা বনবিজ্ঞান। নাম্বার 13, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজির মাধ্যমে সাধারণত জীবের বিভিন্ন অংশ, বিশেষ করে জীবের দেহের বিভিন্ন অংশের ডেভেলপমেন্ট করা হয়, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন ধরনের জীবের যে উন্নয়ন, কার্য সাধন, বিশেষ করে তাদের যে ইমপ্লিমেন্ট, ব্যবহারিক বিষয়গুলোর ডেভেলপমেন্ট, এই সকল বিষয় সাধারণত এই জীব প্রযুক্তিতে আলোচনা করা হয়। নাম্বার 14, ফার্মেসি। ফার্মেসি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং এটা আমরা কম বেশি সবাই জানি। এই ফার্মেসিতে সাধারণত বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের প্রবলেম, বিশেষ করে জীবের যে প্রবলেম, এই প্রবলেমের থেকে উত্তরণের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োগ করা হয়, সেই প্রয়োগ করা হয় সাধারণত ফার্মেসির মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগের যে প্রতিষেধক তৈরি করার ক্ষেত্রে ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ বলতে বোঝায় যে এই জঙ্গলে বিশেষ করে যে সকল প্রাণী আমরা যেটাকে বলি লিভ স্টক, অর্থাৎ গৃহপালিত নয়, অর্থাৎ বনে যে সকল প্রাণী অবাধ বিচরণ, বিশেষ করে যেরকম আমরা বলি বন্য হাতি, বাঘ, সিংহ, এই সকল প্রাণী হচ্ছে এই ওয়াইল্ড লাইফ বা যেটাকে আমরা বলতেছি বন্য প্রাণীবিদ্যা। নাম্বার 16, বায়োইনফরমেটিক্স। এই বায়োইনফরমেটিক্সের মাধ্যমে প্রাণীদের বর্তমান সময়ে দেহের বিভিন্ন অংশের গঠন, দেহের বিভিন্ন অংশের আকৃতি বা প্রাণীদের সাধারণত যে কম্পিউটারাইজের মাধ্যমে তাদের দেহের গঠন, এই সকল বিষয়ই এই বায়োইনফরমেটিক্সের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। যেরকম বর্তমান সময়ে এই যে ডিএনএ প্রযুক্তি বা বিশেষ করে যে সিম নিবন্ধন করা হয়, এটাও কিন্তু এই বায়োইনফরমেটিক্সের মাধ্যমেই করা হয়। তো আশা করি যে তোমরা এই আমি আজ যতটুকু আলোচনা করেছি এই আলোচনা থেকে তোমরা মোটামুটিভাবে কনসেপ্ট নিতে পেরেছো। তো এই কনসেপ্টটা যদি তোমরা নিতে পারো এবং আমি যদি তোমাদের বুঝাইতে পারি তাহলে এক্ষেত্রে আমি মনে করব সার্থক। তো ওকে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।